হাজার হাজার কোটি টাকার বকেয়া আর গ্রীষ্মের অতিরিক্ত চাহিদা বিদ্যুৎ খাতে বিরাট চ্যালেঞ্জ। পরিশোধের পাশাপাশি চেষ্টা চলছে খরচ কমানোর, জানালো পিডিবি। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ এবার সেখান থেকেও পালিয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে। আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এর মতো পাচ্ছি না, কোনো সন্ধান নাই আমার মেয়ের। দলগুলোর সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান খন্দকার মোশাররফের। স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির সুপারিশ উত্থাপন। অবিচার অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনগণের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় বিকেলে হবে গণবিয়ে। কাল বেলা 12টায় আবারও আখেরি মোনাজাত ধরবেন মাওলানা জুবায়ের। আগামীকালকে 12টার সময় আখেরি মোনাজাত হবে। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত 2। সম্পত্তি নিয়ে বিরোধের জের, চলছে মামলার প্রস্তুতি। মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প। পাল্টা ট্যারিফ বসালো চীন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেনা পরিশোধে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কারো কারো মত, গ্যাস ও কয়লা সরবরাহ ঠিক রাখা গেলে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা কমবে। পিডিবি বলছে, ধাপে ধাপে বকেয়া পরিশোধ করা হচ্ছে, উৎপাদন সংকটের আশঙ্কা নেই। দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় 11,000 মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে 18,000 মেগাওয়াটে। আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের শঙ্কা। প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও। এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় 8,000 কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন। গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে 6 মাসের বিল বাকি ছিল। তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি, কারণ তখন আমাদের ফুল লাইফ লাইন ছিল। মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা, তখন এটা আমাদের হয়নি। বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি 20 টাকার বেশি। অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ 8 টাকার কম। বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর। তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো। বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত 1/3। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো, যেখানে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না। পিডিবি বলছে, বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে, পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সরকারের সহায়তা নিয়ে আমরা তাদেরকে পেমেন্ট করছি। আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো, কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ, এবং প্যারালালি তেলের মেশিনের প্রয়োজন হবে সেটাও আমরা চালাবো। বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায়। গেল বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, বছরে অন্তত $1 বিলিয়ন বা 11,000 কোটি টাকা বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে। এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক, তাহলে 20,000 কোটি টাকা বেঁচে যায়। তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে, বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে। আগের সরকারের ধারাবাহিকতায় সব জায়গায় সরকার হাত দেয়নি, না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য বা তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে।
দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট, অথচ ১৬,০০০ মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবে ইসলাম সোবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সরে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এসব তথ্য জানান মোহাম্মদপুর। একসাথে নিচে বের হয়েছে, চিপস খাইতে যে আপনার সামনে আসছে, ওই কৃষি মার্কেটের সামনে গেছে, সামনে থেকে বিড়ির ভিতরে একজন আগে একজন পিছনে পড়ে গেছে। এরপর আর আমার মেয়েরা খুঁজে পায় না। আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এগুলোর মতো পাচ্ছি না। ডিবি পুলিশ, থানা পুলিশ আমাকে সাথে নিয়ে রাত 4:30 পর্যন্ত অনেক এলাকায় রেড দিচ্ছে, কিন্তু কোনো পাইতেছি না। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, কিশোরী আরিবার বিষয়ে সবশেষ কি তথ্য দিচ্ছে পুলিশ? শাওন, মূলত গতকালকে জিডি হওয়ার পর থেকেই পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের তৎপরতা শুরু করে কালকে রাতভর খিলগাঁও এলাকায় অভিযান চালানো হয়। সেই ছেলেকে চিহ্নিত করা গেছে, মমিন হোসেন নামে ওই ছেলের বাড়ি নওগাঁ, এবং এরপরেই নওগাঁর যে স্থানীয় পুলিশ তাদের সহায়তা নিয়ে নওগাঁর ওই ছেলের যে বাড়ি বা তার যে বাসা সেখানে আসলে পুলিশের একটি টিম যায় এবং সেখানে গিয়ে ওই মেয়ের সন্ধান পাওয়া যায়। কিন্তু পুলিশ সেখানে পুলিশের উপস্থিতিতে আমাদের কাছে তথ্য রয়েছে, এখান থেকে মোহাম্মদপুর থানার যে ডিসি, এডিসি, জুয়েল রানা সহ সবাই বিষয়টি তত্ত্বাবধান করছেন এবং তারা বলছেন যে তার বাবা, তার ওই ছেলের যে বাবা, মেয়ের বাবা, সবার সঙ্গে কথা বলে সেখান থেকে তারা যেন পালিয়ে যেতে না পারে সেই বিষয়টি তৎপরতা চালানো হচ্ছে, যেন সেখান থেকে তারা পালিয়ে যেতে না পারে। সেখানে মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা, তার সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের হাতে নওগাঁয় তো আপনাদের টিম কাজ করছে, সেখানে তাদের উপস্থিতি বা আপনাদের হাতে ওই মেয়েকে পাওয়া গেছে কিনা বা উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ, আমার কথা ধন্যবাদ। এখন পর্যন্ত যে বিষয়টা হলো যে আমরা মেয়ের খোঁজ পেয়েছি, ছেলেরও খোঁজ পেয়েছি এবং মেয়ের অবস্থান, লোকেশন আমরা ছেলের বাবার সাথে কথা বলেছি, ছেলের চাচার সাথেও কথা বলেছি। তাদের কাছে মেয়ে সকালে ছিল, তো সকালে আবার বাসা থেকে বের হয়ে গেছে এবং এই বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে। এবং মেয়ের বাবারা আবার একটা বিষয় হলো যে এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের আসলে পুলিশকে সহযোগিতা করা দরকার। আমরা তো কালকে থেকে আমাদের অসংখ্য টিম ধরেন কষ্ট করতেছে, কিন্তু আমরা এখান থেকে দুঃখজনক বিষয় হলো বলতে কষ্ট হচ্ছে যে মেয়ের ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আমরা না যাওয়া পর্যন্ত যাতে পুলিশের হাতে কোনোভাবে হস্তান্তর করা না হয়। আমাদের কাছে তো এখন সেই পার্টি বলতেছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, আমাদের টিম মানে সংশ্লিষ্ট যেখানে আছে সেই টিম পাঠিয়েছি। এখন তারা বলতেছে যে আমাদের কাছে নাই, কিছু সময় আগে বের হয়ে গেছে, তবে আমাদের কাছে ছিল। আমি নিজেও কথা বলেছি তাদের সাথে। শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে বিষয়টি নিয়ে এডিসি জুয়েল রানা বললেন মোহাম্মদপুর জোনের, তিনি যেটি বলার চেষ্টা করছেন যে মূলত তাদের যে অবস্থান সেটি নিয়ে এখানে মেয়ের যে পরিবার রয়েছে তাদের সঙ্গে, অর্থাৎ ছেলের বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে যেন পুলিশকে তাদের মেয়েকে হস্তান্তর করানো হয় পুলিশের হাতে। তো এই বিষয়টি নিয়ে পুলিশ বলতে যে যতক্ষণ পর্যন্ত তাদের হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে যে পুলিশ রয়েছে তাদেরকেও বলা হয়েছে তারা যেন বের হয়ে কোথাও চলে যেতে না পারে। কিন্তু সবুজ, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। কিশোরী আরিবার বিষয়ে আরাবির বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আরিফুর রহমান সবুজ। টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখিরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন সুরায়ে নেজামপন্থীরা। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান, খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদাত তালিম। নিজেদের মধ্যে দিন প্রতিষ্ঠা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। তালিম দিচ্ছেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীরা। জিকির আসকারে মশগুল বিদেশি মেহমানরাও। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন সারা দেশের 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আজ ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের কার্যক্রম শেষ হবে। 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদ পন্থীদের ইজতেমা।
এদিকে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, কাউকে রাস্তায় মোনাজাতে বসতে দেওয়া হবে না, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, এমনটাও জানান তিনি। তাবলিগের বিদেশি অতিথিরা সন্তুষ্টি জানিয়েছেন উল্লেখ করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। বড়দের কথাবার্তা শোনার পরে আমাদের ইমানই এরকম একটা চার্জের মতো হয়, যাতে আমরা আগামী বিশ্ব ইজতেমা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলের উপরে আমরা চলতে পারি। যেভাবে আল্লাহ রাসূল এবং তার দ্বীনের প্রতি চলতে পারে, সেই জন্য তারা বলতেছে, সেই কথা আমরা শুনতেছি এবং তার উপর আমল করে জিন্দগি চলার জন্য আল্লাহ তৌফিক দান করে। আগামী কালকে 12টার সময় আখেরি মোনাজাত হবে। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না, আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। সরাসরি ইজতেমা ময়দানের চিত্র দেখে আসতে চাই, সেখানে আছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আজকে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, আগামীকাল মোনাজাত ঘিরে কি নির্দেশনা রয়েছে জানাবেন আমাদের। শাওন, আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে প্রথম পর্বে যেরকম প্রশাসনিক নিরাপত্তা বলা রয়েছে, সেই ঠিক একইভাবে কিন্তু দ্বিতীয় দফে কিন্তু একইভাবে প্রশাসনের নিরাপত্তা বলা রয়েছে। তবে ইজতেমায় আগত যারা মুসলিম রয়েছে তাদের কাছে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। তারা বলছিল যে যদিও ঠিকঠাক মতো তারা পানি পেয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে তারা পেয়েছে, তবে রাত্রি হলে অর্থাৎ সন্ধ্যার পর থেকে তারা আসলে মশার যে উপদ্রব সেটি কিন্তু আসলে তারা বারবারে অভিযোগ করেছিল। বেশ কয়েকজন মুসলিমের সাথে আমরা কথা বলেছি, তারা ঠিক একইভাবে বলছিল যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই পরিমাণে আসলে ওষুধ ছিটানো হয় সেই তুলনায় আসলে তাদের যে মশার যে উপদ্রব সেই কারণে আসলে অতিষ্ঠ হয়ে যায় সন্ধ্যার পর থেকে রাত্রিব্যাপী। এই কয়েকটি ত্রুটি বিচ্যুতি আমরা পেয়েছি। তাছাড়া কিন্তু মুসলিমরা বলছিল যে আয়োজক কমিটিকে আসলে ধন্যবাদ জানিয়েছে, দুই পর্বে তারা ঠিকঠাক মতো তারা ইমান আমলের প্রত্যেকটি মুহূর্তে আসলে কাটিয়েছে। এটি নিয়ে বেশ কয়েকজন মুসলিমের সাথে কথা বলেছি। তবে যে বিষয়টা আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু প্রত্যেকটি ঘন্টায় ঘন্টা আহ্বান চলছে। কিছুক্ষণ আগে কিন্তু আহ্বান শেষ হওয়ার পর আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি কিতা কয়েকটি গ্রুপ ভিত্তিক হয়ে সেই যে আহ্বান হয়েছিল সেটি নিয়ে আসলে তাদের ভিতরে একটি আবার গ্রুপ ভিত্তিক একটি আলোচনা হয়েছিল কিভাবে সে বিষয়ে আমল করা যায় এবং আমল করে অন্যজনকে দাওয়াত দেওয়া যায়। এই বিষয়ে আসলে এখন পর্যন্ত সেটি আলোচনা চলছে। শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে। প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ঘটিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরে। প্রস্তাবনায় রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ, যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন এবং সব হেলথ কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীতকরণ। এছাড়া আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, পাশাপাশি ওষুধ রপ্তানি $5 বিলিয়ন উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এতদিন কুক্ষিগত ছিল দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়মের কারণে রোগীদের বিদেশমুখিতা বাড়ে, ভেঙে পড়ে স্বাস্থ্য খাত। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক দুর্বৃত্তায়নে, অবিচার, অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্যখাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন বিষয়ক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত বিজয় যেন কেউ ছিনতাই না করে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে, এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থায় গুণগত মান কম, অমানবিকতা বেশি। দেশের শীর্ষ থেকে নিচ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়ন করা না গেলে গুণগত মানের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জনগণ প্রত্যাখ্যান করবে, তো জনগণ বলবেন তো এই যে সেদিন পরশুদিন তো বোধহয় ওরা লিফলেট ডিস্ট্রিবিউশন করলো না, গতকালকেও করেছে, কিভাবে করলো, করতে পারলো কেমন, আমাদের পুলিশ কি করেছে। তারপরে দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছে এরপরে যদি করে গ্রেপ্তার করবে। তো ওরা তো ঘোষণা দিয়েছে 15 দিন আগে, 15 দিন ধরে কি করলেন? যতটা ভ্যাট নির্ধারণ করা হয়েছে ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি বাড়িয়েছে, এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, এখন মূল্যস্ফীতি কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। বলেন, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত 3 মাস সময় লাগবে। অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেওয়া হবে না, সরবরাহ নিশ্চিত করা হবে। এ সময় তিনি বলেন, অর্থের সংকলন করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে, ব্যাংকগুলোতে টাকা নাই, স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা, বলেন অর্থ উপদেষ্টা। সাপ্লাই চেনটা ব্রোকেন, নামিয়ে আনতে জোর করতে নামানো যাবে, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপার আছে, শুধু ইকোনমিক রিজন না, সাপ্লাই সাইডও না, মনিটারি পলিসিও না, আবার আমার সরবরাহ ছাড়াও কতগুলো ওভারঅল কন্টেক্সট মূল্যস্ফীতিটা কমানো। বরিশালে বিপুল সংখ্যক টিসিবি ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বঞ্চিতরা। সকাল 10:30টায় নগরের কাউনিয়া মানিক মিয়া বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সিটি কর্পোরেশনের 90,000 পরিবারকে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি 58,426টি কার্ড বাতিল করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বিক্ষোভকারীদের অভিযোগ, বাদ পড়াদের তালিকায় নিম্ন আয়ের অনেক পরিবার আছে, আবার স্বাবলম্বী অনেকের নাম রয়েছে টিসিবি তালিকায়। তাই প্রতিটি পরিবারের অনুকূলে একটি করে ফ্যামিলি কার্ড বরাদ্দের দাবি জানানো হয়। আমি রিক্সা চালাই, আমি কাঠ পেয়েছে, কাঠ পাবে কেনা করেন, একবারে 2-3টে কাঠ পাইছে, এরা বড় লোক। কালকে আমি সারাদিন হারছি, সন্ধ্যার সময় আমার বলে যে আমার কাঠ আয় না, আমার তখন খুব খারাপ লাগছে। আমার কোনো রোজগারি মানুষ নাই, আমি একা, আমার স্বামী নেই, আমার মাইয়ে পোলা নাই, আমি কেন পাবো না, কোন অপরাধ করছি। ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় সমুদ্র স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে। এর আগে সারা দেশে ফল ব্যবসায়ীরা সমাবেশ এবং সোমবার রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন। গত 9 জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করে এনবিআর। এরপর বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে। চট্টগ্রামের দোকানিরা জানিয়েছেন, শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত 30%। কেজিতে দাম বেড়েছে প্রায় 100 টাকা। এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে। বড় ধরনের রাজস্ব ঘাটতির শঙ্কায় পড়েছে কাস্টমস বিভাগ। আগে প্রতিদিন এই বন্দরে ফল আমদানিতে 25 কোটি টাকার রাজস্ব আয় হতো, সেটি এসে দাঁড়িয়েছে 5 কোটিতে। আগে প্রতিদিন 50 থেকে 70 ট্রাক ফল আমদানি হতো, বর্তমানে 20 থেকে 22 ট্রাক ফল আসছে। পূর্ণ দাম বেড়ে যাওয়াতে মকান বিক্রি হইতেছে কম। তারপর মকান আপনার মানে আমরা তো খুচরা বিক্রি করি না, পাইকারি বিক্রি করি আর কি। এখন দেখা যাইতেছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার 100-150 টাকা করে বেড়ে গেছে। ঠিকমতো দোকানদারি হচ্ছে না, কাজটা গরিব মানুষও কিনতে পারতেছে না। মানুষ বিপদে পড়ে এখন একটু ফল কিনে রোগীর জন্য বা কোনো বেড়াইতে গেলে এখন আর ফল কিনতে পারতেছে না। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। 4 দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম থাকলেও স্থলবন্দরটি পাথর আমদানি কেন্দ্রিক। ভারত ও ভুটানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাথর আমদানি না হওয়ায় বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। এতে রাজস্ব আয় থেকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, তেমনি কাজ না থাকায় বিপাকে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, পণ্য আমদানির ট্রাক আর শ্রমিকদের হাকডাকে ভরপুর থাকত বন্দরের ইয়ার্ড। তবে গেল 2 মাস ধরে ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় নেই আগের সেই কর্মচাঞ্চলতা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিংয়ের আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এর ফলে গত 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। এতে কর্মহীন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ শ্রমিকরা।
গাড়ি অনেক কেয়ারিং করতো, ভালো শ্রমিকরা ভালোভাবে চলতে পারতো। এখন আর পাথরের গাড়িগুলো আগের মতো সেরকম আসতেছে না, তো শ্রমিকরাও সেরকম আর ভালোভাবে চলতে পারতেছে না। গাড়ি না আসলে আমরা খুবই অবস্থানে খারাপ হয়ে যাবে। ভারত থেকে আমাদের বোল্ডার আসতেছে, কিন্তু বোল্ডার আসা যে আসতেছে এটার মান ভালো না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা স্মুথলিভাবে ব্যবসা করতে পারতেছি না। ফ্ল্যাট বুকিং নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে, তো আমরা চাচ্ছি যে যত দ্রুত এটা সমাধান হয় আমরা উপকৃত হব। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় কিছুটা স্থবিরতার কথা জানালেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা। আলোচনার মাধ্যমে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়টি দ্রুত সমাধানের আশা তার। এই সমস্যাটা ভারত এবং ভুটানের মধ্যে তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই সমস্যার কারণে আমাদের এখানে যে আমদানি বন্ধ আছে, এতে করে বন্দর সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে 33,411টি পণ্যবাহী ট্রাকে পাথরসহ 9,11,065 মেট্রিক টন পণ্য আমদানি হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য দুজন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি খান, সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা করা হয়। তদন্ত শেষে গত বছর 6 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক রহমান ও আব্দুস সালামের সঙ্গে মাহাথির ফারুকি খান ও কনক সারোয়ারকেও আসামি করা হয়। 21 টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়া দায়ের হয়নি। সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পরিবেশ তৈরি করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দেয়া। সদ্য ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে নিয়ে দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রাপথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখা উচিত। তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কাজ করছে, তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দেই, এখনো সমর্থন দেই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা তারা কি করবেন। তো সেইটা তো বসে সিদ্ধান্ত তো এখনো নেওয়া হয়নি। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিশুতারা গ্রামের আজাদ মিয়া ও আনামত মিয়া। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভিটে বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে সকালে আজাদ মিয়া দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজধানীর মিরপুর 14 নম্বর এলাকার টেকপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটল অগ্নিকাণ্ড। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত একটি রিকশার গ্যারেজ। দিবাগত রাত 1:15টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। প্রায় 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়ে যায় কয়েকটি রিকশা। স্থানীয়রা বলছেন, অটোরিকশার চার্জিং স্টেশন থেকেই আগুনের সূত্রপাত। তাদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে চলছে এসব রিকশার গ্যারেজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মেলেনি প্রতিকার। চাউটাকে কারেন্টের তার মুড় আগুন লাগিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে কাটছি, পেঁয়াজ দিয়ে কাটে আবার টাইম ছিটাছি, ছিটার পরে ফায়ার সার্ভিসে গাড়ি আসছে। যে অটোগুলো চার্জ দেয়, এই অটো চার্জের কারণে, অবৈধ লাইনের দিয়ে চার্জ দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা আপাতত এই জায়গায় নাই। বেসরকারি পাঠাগার ঘিরে গত 15 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে। বাস্তবে লাইব্রেরি না থাকলেও প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে, এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে জাতীয় জাদুঘরে গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রেস কনফারেন্সে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, তদন্ত শেষ হলে বেসরকারি লাইব্রেরির নামে লুটপাট করা অর্থের তথ্য প্রকাশ করা হবে। জানান, দেশে এখন সচল পাঠাগার আছে প্রায় 600। আগামী অর্থ বছরের আগে সঠিক পাঠাগারের তালিকা প্রকাশ করা হবে। ইবুক ও ই লাইব্রেরির জন্য কাজ চলছে উল্লেখ করে ফারুকী বলেন, ই লাইব্রেরি হলে জ্ঞান ভাগাভাগি করাটা সহজ হয়। জানান, দেশে বর্তমানে 71টি পাবলিক গ্রন্থাগার রয়েছে। ধারাবাহিকভাবে সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের যে সীমিত স্টাফ, এটা দিয়ে জুনের আগে আমরা পুরো বাংলাদেশ শেষ করতে পারছি না। সো এখন এই মুহূর্তে আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারছি না, কিন্তু এই যে চলমান সার্ভে, এর মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি অনেকগুলো ভুয়া লাইব্রেরি যেটা অনেক টাকা পেয়েছে। ফলে এখনই আমি যদি আজকে এই মুহূর্তে আপনাকে বলি যে 20টা ভুয়া লাইব্রেরি আবিষ্কার হয়েছে, 1 ঘন্টা পরে এই সংখ্যাটা হয়তো হয়ে যাবে 40টা। সো ইটস ডিফিকাল্ট টু, মানে নাম্বারটা এক্সাক্ট করা এই মুহূর্তে ঠিক না, কিন্তু এটা আছে। এবার বেশ কিছু ভিন্নতা নজর কাটছে চট্টগ্রাম বইমেলায়। কিছু স্টলে বৈচিত্র্য আর সচেতনতামূলক কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষণীয়। লেখক পাঠক সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। প্রতিদিন আসছে নতুন বই। গাছের ছোট বড় টুকরো দিয়ে চট্টগ্রামের বইমেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভিন্নধর্মী এই স্টল, যেখানে প্রতিটি বইয়ের সাথে মিলছে গাছের চারা। পরিবেশ সুরক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই উদ্যোগ। গাছ কাটার বা গাছের যে নিধনের যে চিত্রটা, এটা এখানে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছে। অবাধে বৃক্ষ নিধন না করে আমরা বৃক্ষ রোপণের ব্যাপারে উৎসাহিত হই, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। প্রিয় লেখকের বই কিনতে চট্টগ্রামের মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ। দল বেঁধে কিনছেন পছন্দের বই। একটা বইয়ের মধ্যে একটা হিস্ট্রি একটা বই পড়লাম, বাস্তবতা নিয়ে অনেক কিছু লিখছে, ভালোই লাগলো। লিস্ট অনেকগুলোই করা হয়, কিন্তু লিস্ট অনুযায়ী আসলে কেনা হয় না। দেখে যেটা ভালো মনে হয় সেটাই কেনা হয়। বই মেলায় আসছি, বই কিনবো, হুমায়ুন আহমেদ বা উপন্যাসের বইগুলা কিনবো। যেগুলো বাস্তবতার সাথে মিল রয়েছে ওই টাইপের বইগুলো বেশি পড়া হয়, বেশি পছন্দ হচ্ছে। পুরনো রাইটারদের বই পড়তে বেশি পছন্দ করি। হুমায়ুন আজাদ থেকে শুরু করে, বিভূতিভূষণ থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে সবার বই আমি পড়তে পছন্দ করি। সন্ধ্যার পর বারে লেখক পাঠক সমাগম। প্রতিদিন আসছে নতুন বই। ক্রেতারও আসছে, তাদের পছন্দের কবিদের, লেখকের বই কিনছে। প্রথম দিন অনুযায়ী তৃতীয় দিন অনেকটা কম, প্রথম দিনই ভালো ছিল। আরও প্রায় 23 দিন মতো রয়েছে। প্রতি বছরে এবারও খুব জমজমাট হবে। আমরা মনে করি যে এখানে নিরাপত্তাও বেশি, পাঠক সমাগমও আগের চেয়ে বেশি হবে। আমরা আশা করছি সামনে হয়তোবা মানুষজন আসা শুরু করবে আর কি। এবারের বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর 140টি স্টল রয়েছে। মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। তবে কি চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট আপাতত সরে আসায় উঠছে এই গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। সাধারণ মার্কিনীদের উপর বাড়বে করের চাপ। এই কারণেই আপাতত শুল্ক স্থগিতে রাজি হয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার দুদিনের মাথায় কেন তা স্থগিত করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে?
শুল্ক আরোপ হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকো ও কানাডা। ট্রাম্পের সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধের শঙ্কা আপাতত কমলেও বলা হচ্ছে দায়িত্ব নেয়ার 3 সপ্তাহ না পেরোতেই প্রথম ধাক্কা খেলেন তিনি। শুল্ক মূলত পরিশোধ করতে হয় আমদানিকারক মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই। বিশ্লেষকরা বলছেন রপ্তানিকারক দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে বিপাকে পড়তে হবে বহু মার্কিন প্রতিষ্ঠানকে। পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে। শুল্ক আরোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারে দরপতন হয়েছে। মার্কিন কোম্পানিগুলোকে অসুবিধায় ফেলেছে শুল্ক আরোপের সিদ্ধান্ত। আমদানি পণ্যে এভাবে শুল্ক বাড়ানো হলে বাড়বে পণ্যের দামও, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। শুল্ক বাড়লে ভোক্তাদের উপর করও বাড়বে, আর তাই সাধারণ মার্কিনীদের মধ্যে বেড়েছে ক্ষোভ। বিশ্লেষকরা বলছেন এসব কারণে কিছুটা চাপে পড়েই আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। আমদানি পণ্যের শুল্ক মূলত পরিশোধ করে মার্কিনিরাই। কাজেই শুল্কের কারণে আমেরিকান পরিবারগুলোকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। মাংস, ফলমূল সহ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা অনেক খাবারের দাম বেড়ে যাবে, যার বিকল্প নেই মার্কিন বাজারে। এসব কারণেই শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপ স্থগিত করলেও এখনও চীনের ব্যাপারে আগের সিদ্ধান্তেই অনড় মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করল চীন। ট্রাম্পের সিদ্ধান্তে জবাবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। চলতি মাসের 10 তারিখ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের উপর শুল্ক আরোপের জবাবেই এই সিদ্ধান্তের কথা জানায় চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে আসা পোশাক, কয়লা ও তরল জ্বালানির উপর 15% শুল্ক বৃদ্ধি পাবে। তাছাড়া অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও যানবাহনের উপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানিতেও নিয়ন্ত্রণ আনার কথা ভাবছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চলতি বিপিএলে এবার সন্দেহ উঠেছে আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। আগামী 6 ফেব্রুয়ারি তাকে দিতে হবে বোলিং অ্যাকশন পরীক্ষা। লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে 41 রানে 1 উইকেট নিয়েছিলেন সানি। সেদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। জানানো হয় ম্যাচ রেফারিকে, আর সেই কারণে ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। এর আগে আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল 2016 টি-20 বিশ্বকাপে। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন এই বাঁহাতি স্পিনার। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।